রাত অনেক। ঘড়ির কাঁটা ১২টা ছুঁয়েছে কিনা বোঝা যায় না। তবে পুকুর ঘাটের ওপাশেই ব্যাঙের ডাক আর একটানা ঝিঝি পোকার শব্দে বোঝা যাচ্ছে রাত অনেকটাই গভীর হয়েছে। ওয়াসিম সাহেব নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অনামিকা ধীরে বিছানা থেকে উঠে আসে। জানালার ধারে রাখা ছোট টেবিলের ওপর থেকে তার পুরনো ডায়েরিখানা তুলে নেয়। পাতা উল্টাতে কিছু শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে নিচে। রবিনের দেওয়া গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে খুব যত্নে ডায়েরির ভেতরে রাখত অনামিকা। শুকনো পাপড়িগুলো আলতো করে তুলতে পুনরায় ডায়েরির ভেতরে রেখে দেয়। ডায়েরির নতুন পাতা খুলে কলম তুলে নেয়। তারপর লিখতে শুরু করে। তারিখ ১০ ফাল্গুন ১৪৩০। জীবনের এই অধ্যায়টা একেবারেই নতুন। জানি না ভালোবাসা এখানে ঠিক কোন রূপে আসে, তবে আমি চেষ্টা করব ওনার সাথে ভালো থাকার। উনি মানুষটা খুবই অমায়িক। ওনার চোখে কখনো কোনো দাবি নেই, নেই কোনো পুরনো ইতিহাস টেনে আনার তাড়া। তবুও মাঝে মাঝে মনে হয় আমার মধ্যে যে পুরনো একটি পর্ব ছিল, সেটাকে বুঝে আমি পুরোপুরি বিদায় জানাতে পারিনি। তবে ওনার যত্নের কাছে প্রতিদিন একটু একটু করে হার মানছি। মানুষ বড় বিচিত্র, তার মনটা কখন কি চায় সে নিজেও জানে না। আমি দেখেছি মানুষের ভালোবাসা অনেক সময় দায়িত্বে পরিণত হয়, আর দায়িত্বের ভার যে ভালোবাসার কোমলতা মেরে ফেলে দেয়। কেউ যদি ভালোবাসে শুধু দায়িত্বের খাতিরে, তবে সেটা ভালোবাসা নয়, সেটা বন্ধন। এমনই এক বন্ধনে আবদ্ধ হয়েছি আমি। পবিত্র এই বন্ধনের সঙ্গী মানুষটা বড় বেশি ভালো। উনি খুব যত্ন করতে চান আমার। তবে সেই সুযোগ বিশেষ একটা পান না তিনি। আমি দিতে পারি না। এই যে উনার সাথে আমার অস্বাভাবিক আচরণ, এটা আমাকে খুব পোড়ায়। অনেক সময় আমি ভাবি, আমি কেন এত ভাবি? কেন আমার হৃদয় এত স্বপ্ন প্রশ্ন করে? অন্য মেয়েরা যেখানে বিয়ের পর হাসি খুশি থাকে, আমি কেন এই প্রশ্নের ভারে কুঁজো হয়ে পড়ি? সেটা জানি না। তবে এটা বুঝতে পারছি, আমি যার অর্ধাঙ্গিনী সেই মানুষটা খুব গুছিয়ে প্রশ্ন করেন। যে প্রশ্নগুলো ভারী মনে হয় না আমার কাছে, উনি খুব গুছিয়ে কথা বলেন। সবকিছুই ভালো লাগে আমার। এটা প্রেম কিনা আমি জানি না। আগে যেটা ছিল সেটা একরকম ছিল। এটা ঠিক সেরকম নয়। এটা একটু ধীর, একটু বুঝে চলা সম্পর্ক। আমার মনে হয় এটা মুগ্ধতা। আমি মুগ্ধ হয়েছি উনার প্রতি। উনি মাঝে মাঝে চুপচাপ বসে থাকে, আমি তাকিয়ে থাকি। আমাদের কথার চেয়ে নীরবতাই বড়। অতীতে যা হারিয়েছি তা হয়তো ফিরে পাইনি, তবে যা পেয়েছি এটা কি পূর্বের থেকে বেশি কিছু? বেশি কিছু নয়? ওয়াসিম সাহেব মানুষটা কি এতটাই অযোগ্য? লেখা শেষ করে ডায়েরিটা বন্ধ করে যথাস্থানে রেখে দেয় অনামিকা। শেষোক্ত প্রশ্নটা ঘুরে ফিরে বারবার তার মাথায় আসে। ঘরের আলো নিভিয়ে বিছানায় আসে অনামিকা। ড্রিম লাইট জ্বলছে। ক্ষীণ সেই আলোয় ওয়াসিমের ঘুমন্ত মুখটা অদ্ভুত এক কোমলতায় জ্বলজ্বল করে ওঠে। অনামিকা নিঃশব্দে শুয়ে পড়ে ওয়াসিমের পাশে, কিন্তু ঘুম আসে না তার। চুপচাপ একপাশ ফিরে তাকিয়ে থাকে ওয়াসিমের মুখ পানে। অনামিকা তার দিকে চেয়ে থাকতে থাকতেই ধরা পড়ে যায় নিজেরই এক অদ্ভুত অনুভূতির কাছে। সে ভাবে এই মানুষটার চেহারায় কোনো উদ্বেগ নেই, নেই কোনো দাবি, নেই কোনো অধিকার ফলানোর ছাপ। অথচ সে কতবার কত রকম ভাবে অবহেলা করেছে। তবুও তো অসীম একটু রাগ করেনি, একটুও পাল্টায়নি। তার মনে হয় এমন একটা মানুষ পাশে থাকলে জীবনে দুঃখ থাকলেও ভরসা থাকবে, ঝড় উঠলেও শান্তির ঠাঁই থাকবে। ওয়াসিমের কপালের উপর পড়ে থাকা চুল সরিয়ে দিতে ইচ্ছে করে তার। হাতটা বাড়িয়েও আবার থেমে যায় যদি জেগে যায়। সে যদি বুঝে ফেলে তার মনের এই দ্বন্দ্বটা। আচ্ছা, এই যে তার বুকের মধ্যে কেমন একটা কাঁপন হচ্ছে, এটা কি ভালোবাসা, নাকি শুধুই অপরাধ বোধ, নাকি একরকম নির্ভরতা? তার বুকের ভেতর থেকে এক চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আচ্ছা, যদি এই মানুষটা একটু বেশি অধিকার দেখাতো, একটু জোর করে তাকে নিজের করে নিত, তবে কি সে আরো তাড়াতাড়ি ভালোবেসে ফেলতো? অসীমকে নিয়ে এই প্রথম এত গভীর করে ভাবছে অনামিকা। আগে সে শুধু নিজের দুঃখ দেখেছে, নিজের ক্ষত। আজ প্রথম সে অন্য একজনের নিঃশব্দ মায়ার গভীরতায় ডুবছে। সে কি জানে, সে আস্তে ধীরে প্রেমে পড়ছে ওয়াসিমের। অনামিকার আবার তাকায় ওয়াসিমের দিকে। এত শান্ত, এত উদার একটা মুখ, যেন কারো না বলা কথা শোনার জন্যই তৈরি। অনামিকা চোখ বন্ধ করে। ঘুম আসে না। তবুও চোখের পাতায় ভেসে থাকে এক অচেনা মুগ্ধতা, একটা নতুন প্রেম ধীরে ধীরে তার হৃদয়ে আশ্রয় নিচ্ছে, যেটা দাবি করে না কিন্তু দখল করে নেয়। গান, কি গান? তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। অনামিকা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল।
চোখের পলকে যেন থমকে গেছে, বুকের ভেতর এক অজানা সাড়া, এক অদ্ভুত আলোড়ন। সে মাথা নিচু করে রইল, যেন পৃথিবীর সমস্ত লাজ তার দুচোখে এসে জমা হয়েছে। অসমীর দিকে তাকাতে পারল না সে। পায়ের আঙুল দিয়ে মাটিতে অন্যমনস্ক দাগ কাটতে কাটতে অনামিকা শুধু ধীরে ধীরে বলল, এত সহজে কি ভালোবাসা বোঝানো যায় ওয়াসিম? ওর কণ্ঠে বেদনার রেশ, চোখে ভাঙা স্বপ্নের প্রতিছবি। ওয়াসিম শুনল না সেই বাক্য। সে সামনে এগিয়ে গিয়ে একটা বুনো হলুদ ফুল তুলে অনামিকার দিকে এগিয়ে দিল। এটা আপনার জন্য। অনামিকা ফুলটি নিয়ে তার দিকে তাকালো। এটা তো বুনো ফুল, তাও আবার রাস্তার ধারের। হ্যাঁ, তবে কখনো কখনো বুনো ফুলের মাঝে এক অজানা মাধুর্য থাকে, যাকে বলে এক বিশেষ চোখে দেখতে পায়। গতানুগতিক প্রক্রিয়ায় গোলাপ তো সবাই দেয়, আমি নয় ভিন্ন পন্থা অবলম্বন করলাম। অনামিকা হাসল। ওয়াসিম খুব সুন্দরভাবে অনুমতি চাইল। আপনার হাতটা একটু ধরতে পারি অনামিকা? অনামিকা কোনো কথা বলল না, কোনো অসম্মতি, কোনো ইতস্তত ভাব নয়। শুধু চুপচাপ ধীরে ধীরে নিজের কোমল হাতটা বাড়িয়ে দিল ওয়াসিমের হাতে। দুই হাত একসাথে জড়ালো, আর বাতাসে মিশে গেল এক নীরব প্রতিশ্রুতি, এক চিরস্থায়ী ভালোবাসার শব্দহীন বন্ধন। এর ঠিক ২ সপ্তাহ পরের কথা। সোনাগ্রামে সেই অনুচ্চারিত বন্ধনের পর থেকে ওয়াসিম ও অনামিকার সম্পর্কের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটেছে। যে সম্পর্ক এতদিন ছিল বাঁধা-ধরা শিষ্টতার, আজ তা অনেকখানি স্নেহময়, উষ্ণ, আপন হয়ে উঠেছে। তবে সে আপনতা এখনো পরিপূর্ণতার মুকুট পায়নি। বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্ক এখনো পরিপূর্ণভাবে স্বামী-স্ত্রী সম্পর্কে রূপান্তর হয়নি। হওয়াটা সময়ের দাবি মাত্র। আজকাল অনামিকা ওয়াসিমের প্রতি অসম্ভব যত্নশীল। প্রতিদিন সকালে ওয়াসিমের অফিসের কাপড়গুলো সাজিয়ে রাখা, ব্যাগ গোছানো, কখনো বা নিজের হাতে চুপি চুপি টিফিন বানিয়ে দেওয়া, এসবই ইঙ্গিত দেয় মনের কাননে প্রেমের পুষ্প ফুটেছে। অনামিকার এত সব যত্নে ওয়াসিমের দিনটা শুরু হয় ভালোবাসার স্পর্শে। অফিসে যাওয়ার পূর্বে ওয়াসিম যখন দরজার হাতলে হাত রাখে, অনামিকা তখন চুপচাপ একটা নরম দৃষ্টি মেলে তাকিয়ে থাকে, যেন ফিসফিসিয়ে বলতে চায়, ফিরে এসো ঠিকঠাক, আমি অপেক্ষায় থাকবো। অতঃপর অলস দিন কাটে। দিন শেষে সন্ধ্যা নামে ঘরটা নিস্তব্ধ হয়, দেওয়াল ঘড়িটা কাটায় টিক টিক করে এগোয়। অনামিকা চুপচাপ বসে থাকে, হিয়ার সাথে গল্প করে। মেয়েটিকে আর অতটা বাচাল মনে হয় না তার। মেয়েটি সরল, সহজবোধ্যতা তার ভালোবাসার স্বভাব। অনামিকা তার সেই সরলতাকে আপন করে নিয়েছে। ওয়াসিমের না ফেরা অবধি সে হিয়ার অহেতুক বকবকানি শুনে সময় পার করে। ঘড়ি কাটা যত এগোয়, অনামিকা চোখের ভাষা ততই ব্যাকুল হয়। রাতে ওয়াসিম যখন ঘরে ফেরে ক্লান্ত চোখে চুপ করে তাকায়, তখন অনামিকা তাড়াহুড়ো করে তার সামনে পানি এনে দেয়, তোয়ালে এগিয়ে দেয়। তার সমস্ত আচরণে মিশে থাকে এক অকথিত অনুরাগ। এই সম্পর্কের মাঝে এখনো কোনো কৃত্রিমতা নেই। অনামিকা ভেতর থেকে অনুভব করে ওয়াসিমের প্রতি তার টান। ওয়াসিমা এই পরিবর্তনটাকে টের পায়, কিন্তু উচ্চারণ করে না, শুধু মাঝে মধ্যে গভীর দৃষ্টিতে অনামিকার মুখের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই মেয়েটি হয়তো কোনোদিন কিছু না বলেও তার সমগ্র জীবনটাকে পূর্ণ করে দেবে। সন্ধ্যার আলো আঁধারিতে যখন দুজন পাশাপাশি বসে থাকে, বাতাসে মৃদু শিরশির শব্দ হয়, তখন তাদের কথা হয় না, তবু সমস্ত কথা, সমস্ত ভাষা, সমস্ত অনুভূতি নীরবতার মধ্যেই প্রতিধ্বনিত হয়। অসীম অপেক্ষা করে, কারণ সেই নীরবতাই হয়তো একদিন বলে দেবে, তুমি আমার, আমি তোমার। আজও তেমনি একটি দিন। ওয়াসিম আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরল। ঘরে এসে অনামিকার চোখের দিকে চেয়ে এক গাঢ় কোমল সুরে বলল, রেডি হয়ে না অনামিকা? সম্পর্কের সম্বোধনে এসেছে নতুন সুর। এই তো সেদিন গভীর রাতে যখন সমস্ত শহর ঘুমিয়েছিল, ওয়াসিম এক শিশুর মতো অনুনয়ের সুরে বলেছিল, অনামিকা, আমি কি আপনাকে তুমি বলে ডাকতে পারি? আপনি আপনি করে ডাকা বড় অজানা লাগে এখন। অনামিকা একটু লজ্জা মিশ্রিত হাসি এসে সম্মতি দিয়েছিল, তবে শর্ত জুড়ে দিয়েছিল সে এখনই অসীমকে তুমি করে ডাকবে না। অসীম হাসি মুখে শর্ত মেনে নিয়েছিল। সেই রাতের পর থেকে অনামিকা তার কাছে তুমি হয়ে গেছে। আপনি থেকে তুমি হয়ে ওঠার দিনগুলো কেমন এক অব্যক্ত মাধুর্যে ভরা ছিল। প্রতিটি শব্দে, প্রতিটি দৃষ্টিতে যেন মিষ্টি কোনো মাধুর্যের ছোঁয়া। আর অনামিকা, সে তো নীরবে নিঃশব্দে ধীরে ধীরে ডুবে যাচ্ছে সেই মধুর প্রেমাবেগের সাগরে। প্রথমে একটু সংকোচ, পরে মৃদু স্বীকৃতি, তারপরে নিঃশর্ত আত্মসমর্পণ। ওয়াসিম যখন আজ রেডি হতে বলল, অনামিকা বিনা বাক্য ব্যয়ে স্বামীর আদেশ মেনে নিল। কোনো প্রশ্ন করল না, কোনো কৌতূহল দেখালো না, কেবল অনুরাগ মাখা চোখে তাকালো তার দিকে। আলমারি খুলে মেরুন রঙের একটা শাড়ি বের করলো। শাড়ির কোমল রেশমের মতো স্পর্শে তার আঙ্গুল কেঁপে উঠল।
হৃদয়ের অলিন্দে যেন অদৃশ্য কেউ বাজিয়ে দিল এক মৃদু প্রেমের বীণা। মেরুন শাড়ির সঙ্গে মেলালো হালকা স্বর্ণ অলংকার, একজোড়া ছোট কানের দুল, হাতে একজোড়া চিকন চুড়ি। মুখে দিল অতি সামান্য প্রসাধনী, কপালে ছোট টিপ, চোখের পাতায় একরাশ লজ্জা। অনামিকা সমস্ত সৌন্দর্য ঢেকে রাখলো ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা সহজ সরল হাসিতে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলো অনামিকা। তার চোখে ঝিলিক দিচ্ছে এক অনুচ্চারিত আনন্দের রশ্মি। ওয়াসিম অপার মুগ্ধতা নিয়ে দেখল তার স্ত্রীকে। আয়না দাঁড়ানো অনামিকার পেছনে দাঁড়িয়ে ওয়াসিম ফিসফিস করে বলল, এই সৌন্দর্য দেখে আমি খুন হয়ে যাই। অন্তরে কেমন উত্তাল পাতাল ঝড় ওঠে। প্রেয়সী, তুমি আর কতকাল পরে বুঝবে আমার এই ব্যাকুলতা? আমাকে আর কত অপেক্ষা করাবে? প্রেমের স্বীকৃতি দিয়ে আমার অন্তরের দহন কমিয়ে দাও প্লিজ। অনামিকা নিচু চোখে মৃদু হাসল। শব্দহীন সেই হাসিতে যেন সমস্ত মনের কথা ফুটে উঠল। ওয়াসিম আয়নায় তাদের প্রতিবিম্বের দিকে তাকালো। এক পলকও দৃষ্টি ফেরাতে পারল না। তার চোখে গভীর মুগ্ধতা, এক তীব্র আকাঙ্ক্ষার নিবেদন, যা শব্দ ছাড়াই অনামিকাকে স্পর্শ করে গভীরভাবে। অনামিকা আয়নায় নিজেদের প্রতিবিম্বের দিকে তাকায়, এক ঝলক তাকালো। ওয়াসিমের চোখে যে আবেগের ঢেউ, তা দেখে তার সমস্ত গা শিরশির করে উঠল। অচেনা এক লাজে চোখ নামিয়ে নিল সে। প্রেমময় সেই মুহূর্তকে বিদায় জানিয়ে দুজন বের হলো অজানা গন্তব্যের উদ্দেশ্যে। প্রেমময় একটা বিকেল উপভোগ করে, যেখানে প্রেমের গভীরতা আরো গভীর। যে প্রেমের গভীরতা মাপা যায় না মাপকাঠিতে, তার অসীমতা ধরা যায় না হিসেবের খাতায়। এই প্রেম হৃদয়ের এমন এক ভাষা, যেখানে শব্দেরও লজ্জা লাগে, বাক্যেরও সংকোচ হয়। সন্ধ্যার ঠিক পূর্বক্ষণ। সূর্য তখনও অস্ত যায়নি, তবে আলো কোমল হয়ে এসেছে। এই আলো মন খারাপের মতো একটি আলো, কেমন যেন বিষণ্ণ, নিস্তব্ধ, একটা অচেনা শূন্যতায় ভরা। ওয়াসিম অনামিকা তখন বেরিয়ে গেছে। ফাঁকা ঘরটিতে ধীরে ধীরে ঢুকলো নওরিন। বুকে জমা একরাশ অপ্রেম নিয়ে সে চুপচাপ পা টিপে টিপে এগিয়ে এলো। কেউ দেখে ফেলবে এই ভয় নয়, বরং নিজের অনুভবের ভারেই নিঃশব্দ হয়ে গেছে তার পা। এই ঘরটাতে সে বহুবার এসেছে। ওয়াসিমের বিয়ের আগেকার দিনগুলোতে সে প্রায় প্রতিদিন এসে ঘর গুছিয়ে দিত। তার তখন মনে হতো এই ঘরটা একদিন তারই হবে। এই দেওয়ালের আড়ালে হবে তার দিনের শুরু, রাতের শেষ। ওয়াসিমের ব্যস্ত জীবনে সে হতো এক চুপচাপ ছায়া। কিন্তু ভাগ্যের পরিহাস, এই ঘরটা আজ তার নয়। কতদিন পরে এই ঘরে এলো সে। ওয়াসিম বিয়ে করেছে 1 মাসও হয়নি। বিয়ে ঠিক হবার আগে অবধি এই ঘর তার প্রিয় স্থান ছিল। বিয়ের পরে ঘরমুখী হয়নি সে। আজ হঠাৎ এসেছে, কারণ? না, কোনো কারণ নেই। সে এসেছে শুধু একটিবার তার প্রিয় সেই গন্ধটা নিতে। ওয়াসিমের ঘরে সেই চিরচেনা সুবাস, যা তার হৃদয়ের গভীরে গেঁথে আছে বহুদিন। কিন্তু আজ ঘরে ঢুকতেই যেন একটা অজানা অভিমান চেপে বসে বুকের ওপর। সেই পরিচিত ঘর আজ যেন একেবারে অচেনা। সবকিছুতেই এখন অনামিকার ছায়া। ড্রেসিং টেবিলের ওপর নিখুঁতভাবে সাজানো কিছু প্রসাধনী, বিভিন্ন জুয়েলারি, আরও মেয়েরই কত জিনিস। নওরিন এগিয়ে গিয়ে ধীরে ধীরে হাত রাখে টেবিলের উপর। তারপর একরকম অস্থিরতায় সেগুলো একে একে এলোমেলো করে দেয়। তার চোখে জল আসতে চাইছে, কান্নার এত অবুঝ কেন? আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায় নওরিন। নিঃসন্দেহে অনামিকা তার থেকে বেশি সুন্দরী, কিন্তু সে তো সেই কিশোরী বয়স থেকে ওয়াসিমকে ভালোবাসে। না, এই ঘরে অনামিকার অস্তিত্ব প্রকাশ করা কোনো কিছুকে সহ্য হয় না তার। সেই ওয়ার্ড্রবের দিকে এগিয়ে যায়, খুলে দেয় দরজা। ভেতরের কাপড়গুলো সযত্নে ভাঁজ করে রাখা। তার চোখে বিষের মতো লাগে সেই পরিপাটি। হাত দিয়ে একের পর এক জামা ছুঁড়ে ফেলে, যেন প্রতিটি ভাঁজে জমে থাকা প্রেমকে সে ছিঁড়ে ফেলতে চায়। হঠাৎই তার চোখ পড়ে এক কোণায় রাখা একটি ডায়েরির উপর। এটা তো ওয়াসিমের ডায়েরি নয়। ওয়াসিমের সমস্ত কিছু সে চেনে, তাহলে কি এটা অনামিকার? কি এক ভাবনা থেকে ডায়েরিটা হাতে তুলে নেয় নওরিন। পরে পড়বে সেই প্রত্যাশায় নিজের সাথে নিয়ে যায় ডায়েরিটা। ডায়েরিতে কি আছে জানে না নওরিন। অনামিকার শোক স্মৃতি নিশ্চয়ই, নাকি ডায়েরির প্রতিটা বাক্য এক একটা বিস্ফোরণ। এই ডায়েরি কি হবে নওরিনের প্রতিশোধের হাতিয়ার? শেষ পর্যন্ত কে জিতবে, ভালোবাসা না অভিমান? ব্যস্ততম এই শহরে বুক চিরে এক কোণে দাঁড়িয়ে আছে নামক লাভ লাইন নামক ছোট্ট একটা ক্যাফে। শহরে কোলাহলে ক্লান্ত হৃদয়রা এখানে আসে একটু প্রশ্রয় নিতে, একটু নির্জনতায় প্রেমকে ছুঁয়ে দেখার আশায়। শোনা যায় এই ক্যাফেতে যারাই এসেছে তাদের হৃদয়ের বন্ধ দরজাগুলো নাকি নিজে থেকেই খুলে গেছে। প্রেম এখানে গোপন কিছু নয়, প্রেম এখানে আলোর মতো স্বচ্ছ, বাতাসের মতো অনুভব। ওয়াসিম আর অনামিকা বসেছে জানালার ধারে। কাঠের ছোট্ট গোল টেবিলে একটু দূরে মৃদু সাউন্ডে বাজছে 90 দশকের একটা রোমান্টিক গান। আজ রাত সারা রাত জেগে থাকবো, দু চোখের ইশারাতে কাছে ডাকবো।
লাজ যদি ভেঙে যায় দুষ্টুমিতে, ভালোবাসা কারে আমি বলবো? আজ সারা রাত জেগে থাকবো, ছোঁয়া দিয়ে হৃদয়ে দ্বার খুলবো। ভুল যদি হয়ে যায় অজান্তে, ভালোবাসা কারে আমি বলবো? আজ সারা রাত জেগে থাকবো। গানের কথা যেন বাষ্প হয়ে উড়ে ক্যাফের উষ্ণ বাতাসে। অনামিকার শরীর জুড়ে কাঁপুনি নামে। এই গানে শুধু প্রেম নেই, আছে স্পর্শের ইশারা, আছে লজ্জা দোলায় বাঁধা আবেগ। গানের কথা কি ভীষণ মাদকতা। গীতিকার নিশ্চয়ই লেখার সময় ভীষণ রোমান্টিক মুডে লিখছিল। অনামিকার গাল রাঙা হয়ে ওঠে, ঠোঁট সামান্য ফাঁক হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয় তার। সেই লজ্জায় আরক্ত মুখশ্রী পলক্ষহীন দৃষ্টিতে তাকিয়ে দেখে ওয়াসিম। ওয়াসিমের গভীর মোহগ্রস্ত দৃষ্টি অনামিকার চারপাশের পৃথিবী স্তব্ধ করে দেয়। চোখ নামাতে চায় অনামিকা, কিন্তু নামাতে পারে না। এক অদ্ভুত অনুভূতি সারা শরীর জুড়ে বয়ে যায়। সে ঠায় তাকিয়ে থাকে, অবশেষে নীরবতা ভেঙে ওয়াসিম নরম গলায় বলে, তুমি কি জানো এই ক্যাফেটার একটা অলৌকিক গল্প আছে? কি রকম গল্প? লোককথায় আছে এখানে যত প্রেমী প্রেমিকা যুগল এসেছে তাদের সবার প্রেম পরিপূর্ণতা পেয়েছে। এখানে প্রেম এতই সহজলভ্য নাকি? অনামিকার এ প্রশ্নে ওয়াসিম ভাবুক হয়, খানিকক্ষণ চুপ থেকে বলে, বাকিদের প্রেম নিয়ে তো আমি গবেষণা করিনি, তাই সহজলভ্যটা কি দুর্লভ সেটা বলতে পারছি না। তবে আমার বধূরূপী প্রেমিকার প্রেম মোটেও সহজলভ্য নয়। অনামিকা ভ্রু উঁচিয়ে বলে, এই ভীষণ গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাকে কে দিল? 18 দিনের সংসারে উপলব্ধি করলাম। ওহো, আর কি কি উপলব্ধি করেছেন? ওয়াসিম গভীরভাবে তাকায় অনামিকার মুখ পানে। প্রেয়সীর হৃদয় ছুঁতে ইচ্ছুক ওয়াসিম চাইলেই তো 18 দিনে নিয়ম করে স্ত্রীর শরীর ছুঁতে পারত। কিন্তু সুপুরুষ কখনো নারীর হৃদয় না ছুঁয়ে শরীর ছুঁয়ে কাপুরুষ তকমা গায়ে মাখে না। এজন্যই তো সে আজকের দিনের অপেক্ষা করেছে। এতদিনে ওয়াসিম শাহিদ উপলব্ধি করেছে স্ত্রী এখন তার প্রেমিকা, বৈধ প্রেমিকা, যেন যা তাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছে তার প্রমাণ সে গত রাতে পেয়েছে। দেরি করে বাড়ি ফেরাতে ম্যাডামের সে কি অভিমান! সেই খেয়ালি অভিমানই ছিল নিজের করে নেওয়ার ভাষা। ওয়াসিম কোমল কণ্ঠে শুধালো, অনামিকা, হুম, ভালোবাসো আমায়? কি বলবে অনামিকা? সে ভালোবাসে তার সমস্ত সত্তায় অধিকার থাকা বৈধ পুরুষটিকে, নাকি তার হৃদয়ের কোনো এক কোণে রয়ে গেছে রবিন? প্রেম ভালোবাসা নিয়ে মিথ্যাচার অনামিকা করতে পারবে না। ভালোবাসা মন্দবাসার দোটানায় বন্দি মনের সাথে আগে নিজের বোঝাপড়া করতে হবে। এড়িয়ে যেতে চায় অনামিকা, ফের প্রশ্ন করে, কি মনে হয় আপনার? প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে নেই অনামিকা। মুখের স্বীকৃতি কি সব? সব না হলেও অংশবিশেষ নিশ্চয়ই। অপ্রস্তুত হয় অনামিকা, কিছুটা অপ্রসন্ন বটে। প্রেম ভালোবাসা নিয়ে পুরোপুরি শিওর না হয়ে কথা বলা অনুচিত। সে নিজের সাথে ওয়াসিমকে ভালোবাসে কিনা সেই নিয়ে বোঝাপড়া এখনো করেনি। সংশয় নিয়ে আদৌ কি ভালোবাসা হয়? তার সংশয় দূর করে দেয় ওয়াসিম শাহিদ। জিজ্ঞেস করে, আমি যখন সারাদিন অফিসে থাকি তখন তোমার কেমন লাগে অনামিকা? ভীষণ বিষণ্ণ। আর বাড়িতে থাকলে ভীষণ খুশি। এমনটা কেন হয় জানো? মাথা নাড়ে অনামিকা, অর্থাৎ সে জানে না। ওয়াসিম ফের বলে, আমরা যখন কাউকে সত্যিই ভালোবাসি তখন তার উপস্থিতি আমাদের প্রাণ জুড়ে আনন্দের বাতাস বইয়ে দেয়। সে পাশে থাকলেই মনে হয় পৃথিবীর সবকিছু ঠিকঠাক চলছে। তার একটুখানি হাসি, একটুখানি স্পর্শ বা কণ্ঠস্বর আমাদের অন্তরে গভীরে আলো ফেলে। কিন্তু সে যখন দূরে থাকে তখন একটা অদ্ভুত শূন্যতা গ্রাস করে আমাদের মন। মনে হয় কিছু একটা নেই, সব থেকে যেন কিছুই নেই। বুকে একটা অদ্ভুত ব্যথা জেগে ওঠে, যেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি না, অনুভব করতে পারি। মন কেমন করে? মন কেমনের এই রোগের জন্ম ভালোবাসা থেকেই হয়, বুঝলে? ভালোবাসার অভাব মানুষকে ভেতর থেকে নিঃশেষ করে দেয়। এটাই তো প্রেমের সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে সত্য দিক। তখন ভালোবাসার মানুষের একটু অনুপস্থিতি হয়ে ওঠে এক সমুদ্র অভাব। অনামিকা চুপচাপ শোনে। তাহলে সে অসীমকে ভালোবাসে? সত্যি বাসে তো? অসীমের বর্ণনা করা পুরো লক্ষণগুলো তো ওর সাথে মিলে যায়। আশ্চর্য রকম মানুষের এই মন নামক বস্তু তবে কি বারংবার প্রেমে পড়ে? সেই প্রেম কি অন্যজনের অভাব খোঁজাতে আসে, নাকি ভেতর থেকেই উপলব্ধিকৃত? অসীম অনামিকার চোখে চোখ রাখে। চোখের মধ্যে যে প্রেম লুকিয়ে থাকে তা কখনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। অসীম ধীরে ধীরে উঠে আসে তার মুখ অনামিকার কাছে। অনামিকা চোখ নামিয়ে ফেলে, সমস্ত জড়তার সংকোচ ভেঙে ওয়াসিম নিঃশব্দে ফিসফিস করে, অনামিকা, হুম, তোমাকে আমি স্পর্শ করতে চাই গভীরভাবে। কোন অধিকার বোধে নয়, শুধু ভালোবাসায়। অনুমতি দেবে? অনামিকা চোখ তোলে, তাতে কিছু অশ্রু, কিছু প্রেম আর প্রচন্ড নির্ভরতা। সে আর কিছু বলে না, শুধু হালকা মাথা নাড়ে। ওয়াসিম তার কপালে একটা আলতো চুমু খায়, তারপর নিঃশব্দে ধীরে ওয়াসিম তার ঠোঁট রাখে অনামিকার ঠোঁটে।
ওয়াসিমের কাছে যেন দীর্ঘদিনের ব্যাকুল অপেক্ষার পর পাওয়া এক অমূল্য আশীর্বাদ। চুমুটা গভীর, ধীর, অনুভবময়। তাদের মাঝখানে তখন আর কিছুই নেই, না দ্বিধা, না দূরত্ব। শুধু দুটি মানুষ, এক আবেগে মিশে যাওয়া দুটো প্রাণ। ডায়েরিটা কৌশলে ওড়নার আড়ালে নিয়ে নিচে আসে নওরিন। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন রোশনারা বেগম। নওরিনকে চলে যেতে দেখে তিনি বলেন, কিরে, এক্ষুনি এলি, আবার চলেও যাচ্ছিস? নওরিন নিস্পৃহ গলায় উত্তর দেয়, হ্যাঁ মামিমা, একটু দরকার ছিল, কাজটা হয়ে গেছে। রোশনারা তির্যকভাবে বলেন, তোর এই আসা যাওয়াটা ঠিক বুঝতে পারি না। এক্ষুনি এসে আবার এক্ষুনি চলে যাস। নওরিন চুপ থাকে। কিছু কথা জবাব দিতে গেলেই বুকটা ভার হয়ে আসে। তার বুকের ভেতরে যে স্রোত বইছে, যেটা অন্য কেউ বোঝে না। বোঝানোর চেষ্টাও মতো নেই নরেন। নরেনের এই আগমন যে হঠাৎ নয়, সেটা রুবি জানে। সে নরেনের পেছন পেছন এগিয়ে আসে। আজকে যে ওয়াসিম ও অনামিকা ঘুরতে গেছে, সেই খবর রুবি দিয়েছে নরেনকে। অপ্রেমিক তার বৈধ স্ত্রীকে নিয়ে একান্তে সময় কাটাতে যাচ্ছে। এই বিষাক্ত খবর পেয়ে রুবির সাথে একটু দুঃখ বিলাস করতে এসেছে নওরিন। এসে মনটা কেমন করলো, ওয়াসিমের ঘরে একটু ঘুরতে আসতে ইচ্ছে হলো। কে জানতো, কারো ব্যক্তিগত ডায়েরি হস্তগত হবে তার। ডায়েরি মানুষের একান্ত ব্যক্তিগত সম্পত্তি। নরিন সেটা নিয়েছে ওয়াসিম অনামিকাকে কতটা ভালোবাসে সেটা দেখার জন্য। বরের ভালোবাসা সে নিশ্চয়ই একেবারে আহ্লাদিত। সেই সুখ স্মৃতির বিস্তৃত বর্ণনা করে গাত্র জ্বালা বাড়ানোর কি ভীষণ তীব্র ইচ্ছা তার। এমন ভয়ঙ্কর ইচ্ছা বুঝি কারো হয়? নরিনের হয়েছে। সে রুবির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফিসফিস করে বলে, ভাবি, অসীম ভাই ঘরটা এলোমেলো করে দিয়েছি। ওরা আসার আগেই কাউকে দিয়ে গুছিয়ে দিও তো। রুবি চোখ দিয়ে ভরসা দেয়, বোঝায় সে সামলে নেবে। এই সময় পাশের ঘর থেকে হিয়া দৌড়ে আসে, হাতে একটা স্কেচ। সে ছবি এঁকেছে, অনামিকার ছবি। সেটাই সে নওরিনকে দেখায়। আপু, ছবিটা কেমন হয়েছে, সুন্দর না? নওরিন হিয়ার মুখের দিকে এক মুহূর্ত তাকায়। হিয়া চোখে শিশুসুলভ উচ্ছ্বাস। নওরিন ছোট করে উত্তর দেয়, সুন্দর। হিয়া মুখ ভার করে, সে আর একটু বেশি প্রশংসা আশা করেছিল। নওরিন এক পলক রোশনারা বেগমের দিকে তাকায়। তিনি পুরো মনোযোগ দিয়ে সিরিয়াল দেখছেন। কণ্ঠ খাদায় নামিয়ে নওরিন বলে, কিরে হিয়া, আজ অবধি আমার একটা ছবি তো আঁকতে দেখলাম না তোকে। নতুন ভাবে কি এত ভালো লাগে যে স্কেচ এঁকে ফেললি? আচ্ছা হিয়া, তোর ভাবি হিসাবে আমাকে ভালো মানাতো নাকি অনামিকাকে? হিয়া চুপ থাকে। সামান্য ছবি নিয়ে এত ভারী ভারী কথা শুনলো, নওরিন আপু শোনালো, মানতে সামান্য কষ্ট হয় হিয়ার। বাক্য শেষ করে সোজা দরজার দিকে পা বাড়ায় নওরিন। তার দৃঢ় মুখের আড়ালে ভেতরে অজস্র কান্না জমে আছে। লুকানো কান্নাটা কি ওয়াসিম শাহিদ আর অনামিকার সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করতে পারবে? নিজে না পেয়ে অন্যের ভালোবাসা কেড়ে নিলে, ভাবতেই পারিনি তুমি এতটা নিচে নামতে পারো। যাকে ভালো মানুষ ভেবেছিলাম, আজ সে প্রমাণ করলো ভালোবাসা না পেলে মানুষ কতটা অমানবিক হয়ে উঠতে পারে। তোমাকে এতটা নীচ ভাবতে কষ্টই হয় অনু। খুদে বার্তাটি এসেছে এক অচেনা নাম্বার থেকে। বার্তার ভাবার্থ দেখে আন্দাজ করা যায় এটার প্রেরক রবিন। 6 মাস পূর্বেই রবিনের সাথে যোগাযোগের সকল মাধ্যম বন্ধ করে দিয়েছে অনামিকা। একসময় চ্যাট লিস্টে শীর্ষে থাকা ব্যক্তি বর্তমানে কালো তালিকায় অন্তর্ভুক্ত। তবে অন্যের ভালোবাসা কেড়ে নেওয়া মানে কি? আশ্চর্য, সে আবার কার ভালোবাসা কেড়ে নিল? এত গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠতে পারে, এটা কল্পনাতীত। যে ভালোবাসা না পাওয়ার বিষাদ জানে, সে কখনো অন্যের ভালোবাসা কেড়ে নিতে পারে না। চেনা মানুষের রচনা অভিযোগে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছায় অনামিকা। বার্তাটির প্রতিটি শব্দ যেন বিষাক্ত তীর হয়ে বিঁধে তার মনে। কিন্তু এতদিন পর এমন বার্তা কেন? এতটা তিক্ত কি নিয়ে? যে অনামিকা একসময় ভালোবাসার অভাবকে নিজে অনুভব করেছে, সে কি করে অন্যের ভালোবাসা ছিনিয়ে নিতে পারে? এ প্রশ্নে হতবাক সে নিজেও। তবে কি সে সুখে আছে, এটা সহ্য হচ্ছে না রবিনের। তাই মিথ্যা বানোয়াট গল্প সাজিয়ে তাকে শোনাতে চাইছে। অনামিকা ওয়াসিমের দিকে দৃষ্টি ফেলে। ওয়াসিম ড্রাইভ করছে। এমন সুন্দর সন্ধ্যার পর বাড়ি ফেরার মুহূর্তটি এতটা বিবর্ণ হবে ভাবেনি অনামিকা। এখন যদি ওয়াসিম বার্তাটি দেখতে পায় তবে? অনামিকা ফোনের স্ক্রিন অফ করে। সে যার অতীত নিয়ে ভাববে না, তার বর্তমান ভীষণ সুন্দর। তবে মনের মাঝে রবিনের পাঠানো ইঙ্গিতপূর্ণ মেসেজটি খচখচ করে। তার প্রচুর কৌতূহল হয় ওয়াসিমের কারোর সাথে প্রণয় ছিল কিনা এটা জানার জন্য। কৌতূহলী হয়ে আস্তে আস্তে ধীরে শুধালো, আপনাকে একটা প্রশ্ন করি? অফকোর্স। অনুমতি নেবার কি আছে? একটা নয়, হাজারটা প্রশ্ন করতে পারো। আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিতে আমৃত্যু প্রস্তুত। অনামিকা সময় নেয়। প্রশ্নটি করা কি অনুচিত কাজ হবে, নাকি সেই নিয়ে দ্বিধায় থাকে। দ্বিধাগ্রস্ত হৃদয় নিয়ে জিজ্ঞেস করে, আপনি কাউকে ভালোবাসেন? হ্যাঁ, কেন? কেন নয়? প্রেম ভালোবাসা তো জীবনের অতীত গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ কাজ থেকে ওয়াসিম শাহিদ মোটেও বিরত নয়।
কিছুক্ষণ আগে সেটা তো আমি অকপটে স্বীকারও করলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি বিয়ের আগের কথা বলেছি। সেটা তো নিশ্চিত করতে হবে, তাই না? তুমি জিজ্ঞেস করেছো ভালোবাসি কিনা। সেটা বর্তমান কাল যদি ভালোবাসতেন কিনা জিজ্ঞেস করতে, তবে সেটা অতীতকাল হতো। অনামিকা কিছুটা বিরক্ত হলো, কথা ঘোরাচ্ছে এই লোক। গলায় কিঞ্চিৎ দীর্ঘশ্বাস মিশিয়ে বলল, বুঝতেই যখন পেরেছেন তাহলে বলুন, কি বলবো? বিয়ের পূর্বে আপনার কোনো প্রেম ছিল কিনা? ওসব লাগামহীন বেলাপ্পনা ওয়াসিম সাইদ করে না। প্রেম মানে অন্যের ভবিষ্যৎ বউয়ের বডিগার্ড হওয়া, ওর হেল্পিং হ্যান্ড হয়ে যাওয়া, দিনরাত তার পেছনে হেল্পিং হ্যান্ডের মতো ঘোরা। জানো, আমার এক বন্ধুকে দেখেছি প্রেমিকার জুতোর ফিতা বেঁধে দিতে, কারণ প্রেমিকা চায় কেয়ারিং বয়ফ্রেন্ড। এখানে ওই এতটুকুই প্রাপ্তি, ওসব আমার বউয়ের হক। আমি কেন অন্যত্র দান করে কারো হক নষ্ট করব? শোনো, ওয়াসিম সাহেব মোটেও অমানবিক মানুষ নয়, সে তার ভবিষ্যৎ স্ত্রীর প্রতি খুব লয়াল ছিল, আছে এবং থাকবে। কথোপকথনের এই পর্যায়ে তারা বাড়িতে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে আসে দুজন। প্রেম অপরামের গল্পগুলো তখন আর এগোতে পারে না। জীবনে গুরুত্বপূর্ণ কথোপকথনগুলো যেমন মাঝপথে থেমে যায়, ঠিক তেমনি থেমে যায় তাদের আলোচনাও। নিস্তব্ধতা গায়ে মেখে দুজনেই হাঁটতে থাকে ভেতরের দিকে। রাতের খাবার খেয়ে এসেছে দুজন। সরাসরি রুমে এসে ফ্রেশ হতে যায় অনামিকা। রাত অনেক গভীর, আকাশে শুক্লপক্ষের চাঁদ। অনামিকা ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ায়। মনের কোণে কোথাও একটা শূন্যতা তাকে গ্রাস করতে চায়। অথচ এখন তার প্রেমময় এই সুন্দর সন্ধ্যার স্মৃতি মনে করার সময়। অনাকাঙ্ক্ষিত সেই বার্তাটি না এলে বোধহয় মনটা এত ভার হতো না। কিছুক্ষণ পর ওয়াসিমও পাশে এসে দাঁড়ায়, কিছুক্ষণ নিঃশব্দে চাঁদের দিকে তাকিয়ে থাকে। তারপর অনামিকার দিকে তাকিয়ে নরম গলায় বলে, অনামিকা, বিয়ের আগে তুমি কখনো কারো প্রেমে পড়েছিলে? এই প্রশ্নে মুহূর্তে অনামিকার বুকের ভেতর ধক করে ওঠে। চোখের পাতাগুলো কিছুক্ষণ কাঁপে, গলা শুকিয়ে আসে। সে একবার আকাশের দিকে তাকায়, তারপর নিচু স্বরে বলে, উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে কি করবেন আপনি? ওয়াসিম একটুও না চমকে শান্ত গলায় জবাব দেয়, তোমার অতীতকে প্রশ্নবিদ্ধ কখনোই করব না, শুধু কৌতূহল হলো। অনামিকা চুপ করে থাকে। হাতের আঙ্গুল মুঠো করে একবার নিজের কাঁধ ছুঁয়ে নেয়, যেন কোনো অদৃশ্য ভার চাপতে শুরু করেছে সেখানে। তার দৃষ্টি দূরে অন্ধকারে হারিয়ে যাওয়া গাছের ছায়া আটকে যায়। দীর্ঘশ্বাস গোপন করতে চায় সে। উদাসী গলায় বলে, ভালোবাসা সবসময় সফল হয় না ওয়াসিম। কখনো কখনো সেটা শুধু থেকে যায় কিছু অসমাপ্ত গল্প হয়ে। ওয়াসিম একটু কাছে এসে দাঁড়ায়, তার কণ্ঠ নমনীয়তা ঝরে। তুমি কি তাকে এখনো ভালোবাসো? অনামিকা এবার ধীরে মাথা নাড়ে, সত্যিটা অকপটে স্বীকার করে সে। ভালোবাসা থেকে বেরিয়ে আসা সহজ নয়, কিন্তু আজ যা অনুভব করি তা নতুন কিছু, ভিন্ন এক আবেগ। সেটা ভালোবাসা মোটেও নয়, ঘৃণা বলতে পারেন। ওয়াসিম অবাক হয়। ঘৃণা? ভালোবাসার মানুষকে ঘৃণা করার মতো কষ্টসাধ্য কাজ এই পৃথিবীতে দ্বিতীয় কিছু নেই। এত কঠিন কাজ অনামিকা করেছে কেন? না, সে কোনো প্রশ্ন করে না। স্বেচ্ছায় যেদিন অনামিকা তাকে বলবে সেদিন সে শুনবে। আচ্ছা, তার মনটা এতটা ভার হয়ে আসছে কেন? তবে কি অনামিকা পূর্বে কাউকে ভালোবেসেছিল সেটা মানতে পারছে না? নিজের ওপর রাগ হয় অসীমের। বিয়ের পূর্বে প্রেম ছিল কিনা সেই প্রশ্নটা করা কি অতীব জরুরি ছিল নাকি? উফ, যদি এই রাশভারী প্রশ্ন না করো, তাহলে হয়তো সময়টা অন্যরকম হতো। চাঁদের আলোয় লেখা থাকতো, দুজন মানব মানবীর মোহনীয় প্রেমের আখ্যান। এখন শুধুই শান্ত চারপাশ, চুপচাপ দাঁড়িয়ে থাকা দুজনের মাঝখানে কেবল চাঁদের আলো আর কিছু অসমাপ্ত প্রশ্ন ঝুলে আছে। মাঝরাত অবধি নওরিন রবিনের সঙ্গে কথা বলে, নিজের দুঃখের কথা শেয়ার করে, রবিনকে জানায় ছেলেবেলা থেকেই সে ওয়াসিমকে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসা কখনো প্রকাশ পায়নি। আজ যখন ওয়াসিমের জীবনে অনামিকা এসেছে, তখন নওরিন নিজেকে ভীষণ একা আর পরাজিত মনে করছে। রবিন সব শুনে চুপ করে থাকে, কেবল সান্ত্বনার ভাষায় কিছু কথা বলে, বোঝাতে চায় তার নিজের মধ্যেও আছে অপূর্ণতা, না বলা কষ্ট। সে খুব গভীরভাবে ভালোবাসত অনামিকাকে, কিন্তু ভাগ্য ও পরিস্থিতি সবকিছু ওলট পালট করে দিয়েছে। বাড়িতে ফিরে নরিন অনামিকার ডায়েরি পড়ার উদ্দেশ্যে যখন পৃষ্ঠা উল্টায়, চোখের সামনে ভেসে ওঠে একটা ছবি। ছবিটি ডায়েরির প্রথম পাতায় আঠা দিয়ে আটকানো। ছবিতে থাকা মানব মানবীকে চেনে নরিন। রবিন অনামিকা একসাথে হাস্যোজ্জ্বল মুখে বসে আছে। হয়তো কিছু বছর আগের ছবি। দুজনের মুখেই তারুণ্যের ছাপ। নরিন কৌতূহলী হয়ে ডায়েরি পৃষ্ঠা উল্টাতে থাকে। ধীরে ধীরে ভেসে ওঠে অনামিকার হাতের লেখা। ছোট ছোট বাক্যে অনামিকা ডায়েরিতে তার অনুভব লিখেছে। লিখেছে রবিনকে নিয়ে তার আশা ভালোবাসার কথা। প্রতিটি পাতায় ছড়িয়ে আছে রবিন আর অনামিকার প্রেমের কাহিনী। অনামিকার লেখাগুলো পড়ে একসময় পরিষ্কার বুঝে যায় ওদের মধ্যে গভীর সম্পর্ক ছিল। পুরো ডায়েরিটা পড়া ধৈর্য হয় না নওরিনের। তার পূর্বেই সে রবিনকে মেসেজ করে। রবিন যেহেতু ওয়াসিমের খালাতো ভাই আর নওরিন ওয়াসিমের ফুফাতো বোন, সেই সূত্রে নওরিন তাকে ভালোভাবেই চেনে। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা হয়েছে বহুবার। রবিনকে সে ভাইয়া বলেই সম্বোধন করে। তারা দুজন সোশ্যাল মিডিয়াতেও কানেক্টেড।
একরাশ কৌতূহল আর ক্ষোভ নিয়ে নওরিন লিখে, ভাইয়া, অনামিকার সঙ্গে তোমার প্রেম ছিল? রবিন প্রথমে চুপ থাকে, তারপর ধীরে ধীরে সবটা খুলে বলে। সে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন এই প্রেমে সে কেবলই হেরেছে। নিজেকে এতটাই অসহায় আর দুঃখী দেখায় যাতে নওরিনের মনে তার জন্য মায়া জাগতে শুরু করে। রবিনের এক একটা বাক্যে কষ্ট, তার হেরে যাওয়া, অপ্রেম আর নিরুপায়ত্ব ফুটে ওঠে। দুটি ভাঙা হৃদয়ের মানুষ অতঃপর রাতভর দুঃখ বিলাস করতে ব্যস্ত হয়। চোখের কোণে জমে ওঠে কষ্টের অশ্রু, বুকে ভালোবাসা না পাওয়া তীব্র হাহাকার। ঘুম আসে না, শুধু আসে ফেলে আসা মুহূর্তের প্রতিচ্ছবি। যা ছিল একসময় অমূল্য, আজ তা শুধুই বিষাদময় স্মৃতি। এই শুনছো তোমরা? প্রতিদিন গল্প শুনেই চলে যাও, একটু সাবস্ক্রাইব করে যাও না? সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে আর পাশে থাকা বেল বাটনটি নোটিফিকেশন পাওয়ার জন্য প্রেস করলেই হলো।